ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আরএমএস এডুকেশন। আজকের এই সেশনে আমি তোমাদের ভৌতবিজ্ঞানের যেই সাজেশন সিরিজের ক্লাস শুরু করেছিলাম তারই আজ সেকেন্ড ক্লাস নিয়ে এসেছি, যেখানে তোমরা আগের ক্লাসের মতোই 25টি ইম্পর্টেন্ট সাজেস্টিভ প্রশ্ন পাবে এবং এতটাই ডিটেলসে আলোচনা করব যাতে করে এই 25টা প্রশ্ন রিলেটেড যাবতীয় প্রশ্ন যা যা আসতে পারে সমস্ত ডাউট তোমাদের ক্লিয়ার হয়ে যায়। তো এই সাজেশন সিরিজের ক্লাস তোমাদের একদম এক্সাম অবধি চলবে। আমি অলরেডি তোমাদের জীবন বিজ্ঞান এবং জেনারেল নলেজের সাজেশন ক্লাস শুরু করে দিয়েছি। 3টে থেকে 4টে করে প্রতিটা সাবজেক্টে কিন্তু ক্লাস হয়ে গিয়েছে এবং ভৌত বিজ্ঞানে আমি কিন্তু স্টার্ট করে দিয়েছি। তো সবার প্রথমে তোমাদের একটা কথা বলে রাখতে চাই, এই সাজেশন সিরিজের ক্লাস আনার উদ্দেশ্যটা কী, এই জিনিসটা প্রত্যেকে কিন্তু ভালোভাবে বুঝবে যে এই সাজেশন সিরিজের ক্লাস আনার উদ্দেশ্যটা কী। দেখো, এই উদ্দেশ্যটাই হচ্ছে তোমাদের কনফিডেন্সটাকে বুস্ট করার জন্য। কীরকম ব্যাপারটা? না, ব্যাপারটা হলো এরকমই যে তোমরা যে প্রিপারেশানটা নিচ্ছ বা নিয়ে চলছো প্রিপারেশানটা, এখন সেই প্রিপারেশানটা কতটা তোমরা হয়েছে, তুমি কোন পজিশনে নিজে এখন দাঁড়িয়ে রয়েছো সেই জায়গাটা যাচাই করার জন্যই কিন্তু এই সাজেশন সিরিজের ক্লাস আনা। কেননা আমি এতটাই ডিটেলস আলোচনা করছি প্রতিটা প্রশ্ন, যে সেই প্রশ্ন রিলেটেড ওই জায়গা থেকে যা যা প্রশ্ন আসতে পারে সবটাই কিন্তু তোমাদের রিভিশন হয়ে যাচ্ছে। মানে একটা ক্লাসের মধ্যেই তোমার 8-10টা চ্যাপ্টার কিন্তু রিভিশন হয়ে যাচ্ছে ওভারঅল একটা। তো এইভাবেই তোমাদের এক্সাম অবধি করাতে থাকবো, যাতে করে কী হবে, তোমাদের কিন্তু রিভিশনটা একটা হয়ে যাবে। তোমরা সারাদিন তোমরা যেখানে যা যা পড়াশোনা করছো করো, আমার ক্লাস একদিন ছাড়া কি দুদিন ছাড়া আসবে। তো এই সাজেশন সিরিজের ক্লাস কিন্তু তোমরা ওই 40-50টা মিনিট সময় দিয়ে দাও, তোমার কিন্তু ওভারঅল একটা ভৌত বিজ্ঞানের একটা বা জীবন বিজ্ঞানের একটা বা জেনারেল নলেজের একটা কিন্তু রিভিশন হয়ে যাবে। তো এই উদ্দেশ্যে কিন্তু তোমাদের জন্য ক্লাসটা নিয়ে আসা, শুধুমাত্র তোমাদের জন্যই। আর এর জন্য কি চাই? এর জন্য চাই তোমাদের একটু সহযোগিতা। যেসব বন্ধুরা তোমাদের এএনএম জিএনএম 2024 সালের জন্য প্রস্তুতি নিচ্ছে, সেসব বন্ধুদের মধ্যে এই চ্যানেলটাকে শেয়ার করে দিও। তোমরা নিজেরা ক্লাসগুলো দেখছো, লাইক করো, সাবস্ক্রাইব করো। এটা কি হবে, আমাকে আরও মোটিভেট করবে। আমি এই যে একদিন দুদিন ছাড়া আনছি, তখন হয়তো রেগুলার তোমাদের জন্য ক্লাস নিয়ে আসবো। ঠিক আছে? তো তার জন্য আর কিচ্ছু না, চাই শুধু তোমাদের সহযোগিতা। এটুকু আমি পেলেই আমিও মোটিভেট হব এবং আমিও আরও তোমাদের জন্য ভালো ভালো আরও লেভেলের ক্লাস নিয়ে আসতে পারবো। ঠিক আছে? তো আশা করছি এই ধরনের সেশন তোমাদের আপকামিং এক্সামের জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে। তাহলে চলো আজকের সেশন শুরু করা যাক। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসের প্রথম প্রশ্ন কি আছে দেখো। প্রথমেই বলছে, কোনো পরমাণুর নিউক্লিয়াসের চারিদিকে থাকা আবর্তনকারী ঋণাত্মক আধানযুক্ত কণার নাম কি? ইলেকট্রন, প্রোটন, পজিট্রন, নিউট্রন। ঠিক আছে? তাহলে দেখো, এটা হচ্ছে ধরো নিউক্লিয়াস। ঠিক আছে? তো এই নিউক্লিয়াসকে বেষ্টন করে বিভিন্ন কক্ষপথে, আমি কালারটা একটু চেঞ্জ করছি। ঠিক আছে? বিভিন্ন কক্ষপথে, ঠিক আছে, ইলেকট্রনগুলো কিন্তু বিন্যাস করে থাকে। ক্লিয়ার? তাহলে কি বলেছে, যে নিউক্লিয়াস চারিদিকে থাকা এই যে আবর্তনকারী ঋণাত্মক আধানযুক্ত কণা কি? এটা আমি বললাম নিউক্লিয়াস। তো এর চারিদিকে কোন কণা থাকে? এর চারিদিকে কণা থাকে কিন্তু কি বললাম, ইলেকট্রন থাকে। কি বললাম? এর চারিদিকে থাকে ইলেকট্রন থাকে। এরকম করে কিন্তু কক্ষপথ ইলেকট্রনগুলো কিন্তু থাকে। ঠিক আছে? তো এই ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক আধানযুক্ত। ক্লিয়ার? তাহলে অপশন এ হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। বোঝা গেল? এবার তাহলে আমি আসি, তাহলে এই যে নিউক্লিয়াস বললাম, ইলেকট্রন তো আমি পেয়ে গেলাম বাইরের কক্ষপথে থাকে। ইলেকট্রন আমি পেয়ে গেলাম যে এই বাইরের কক্ষপথে নিউক্লিয়াসকে বেষ্টন করে বাইরের কক্ষপথে থাকে। তাহলে নিউক্লিয়াসের মধ্যে কারা থাকে এটা আমাদের জানতে হবে। তখন নিউক্লিয়াসের মধ্যে থাকে নিউট্রন এবং প্রোটন। নিউট্রন প্লাস প্রোটন। ক্লিয়ার? এবার এখান থেকে একটা জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই, যেটা হলো দেখো, আচ্ছা আমি ইলেকট্রন তো পেলাম নেগেটিভ আধানযুক্ত, তাই তো? ইলেকট্রন পেলাম আমি নেগেটিভ আধানযুক্ত। তাহলে নিউট্রনের আধান কি আর প্রোটনের আধান কি, এটাও পরীক্ষার প্রশ্ন আসতে পারে। তখন নিউট্রন হচ্ছে নিস্তড়িত। কি বললাম? নিউট্রন হচ্ছে নিস্তড়িত। ক্লিয়ার? এবং প্রোটন হচ্ছে পজিটিভ আধানযুক্ত। কি বললাম? প্রোটন হচ্ছে পজিটিভ আধানযুক্ত। ক্লিয়ার প্রত্যেকের? মানে ধনাত্মক আধানযুক্ত হচ্ছে প্রোটন আর ঋণাত্মক আধানযুক্ত হচ্ছে ইলেকট্রন। ক্লিয়ার? আর নিউট্রনের আধান বললে, নিউট্রনের আধান তোমরা বলবে নিস্তড়িত। ক্লিয়ার প্রত্যেকের? তাহলে এখান থেকে কিন্তু আমরা আরও দুটো প্রশ্ন জানলাম। কীরকম? যে নিউক্লিয়াসের মধ্যে থাকে নিউট্রন এবং প্রোটন। ক্লিয়ার? আর নিউট্রনের আধান হচ্ছে নিস্তড়িত এবং প্রোটনের আধান হচ্ছে ধনাত্মক। ক্লিয়ার তো?
এবার দেখো, এবার এখান থেকে আরেকটা প্রশ্ন, এই নিউট্রন এবং প্রোটন এদেরকে একত্রে কি বলা হয়? এদেরকে একত্রে বলা হচ্ছে, এই নামটা মনে রাখবে, নিউক্লিয়ন। কি বললাম? নিউক্লিয়ন। প্রত্যেকে কিন্তু পারলে নোট করে নিও, ঠিক আছে? তাহলে কি অবসর সময়ে তোমরা এগুলো রিভিশন আরেকবার করে নিতে পারবে, ঠিক আছে? বারবার ক্লাস চালানোর প্রয়োজন পড়বে না। আর যাদের মনে হয় যে শুনে আর মানে বেশিবার বারবার শুনলে আমার মনে থাকা ভালো, তো তারা দেখে নিও আরেকবার করে, ঠিক আছে? তাহলে কি পেলাম? নিউট্রন এবং প্রোটনকে কিন্তু একত্রে বলা হচ্ছে নিউক্লিয়ন। ক্লিয়ার? আপাতত এতটুকু বোঝা গিয়েছে। এবার আমি যে ব্যাপারটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে এই ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের আবিষ্কারক কে কে, ঠিক আছে? এবং এদের আধান এবং ভর, যেগুলো কিন্তু পরীক্ষায় খুব প্রশ্ন আসে, যে আধান এবং ভর কি কি, ইলেকট্রনের আধান কত, নিউট্রনের আধান কত, ঠিক আছে? তার আগে একটা জিনিস আমি তোমার সাথে শেয়ার করতে চাই, যেটা হলো এই নিউক্লিয়াস, ঠিক আছে? যে নিউক্লিয়াস বললাম, এই নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন কে? দেখো, নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী রাদারফোর্ড। তিনি আলফা পার্টিকেল স্ক্যাটারিং একটা এক্সপেরিমেন্ট করেছিলেন, ঠিক আছে? আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষা। অনেক সময় কিন্তু এই এক্সপেরিমেন্টের নামও জানতে চাওয়া হয়, আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো, এই যে নিউক্লিয়াসের আবিষ্কার তো বিজ্ঞানী রাদারফোর্ড করেছিলেন। কে করেছিলেন? রাদারফোর্ড। নামটা শুনে রাখো, রাদারফোর্ড, ঠিক আছে? এনার এক্সপেরিমেন্ট কি করেছিলেন? যে এক্সপেরিমেন্টটা করেছিলেন সেটা হলো আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে রাদারফোর্ড কিন্তু নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন। এবার আমি আসি যে ব্যাপারটা নিয়ে বলছিলাম তোমাদের, এই ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের ভর এবং আধান। দেখো, প্রথমে আমি ইলেকট্রনের ভর আমি করছি এবং প্রোটনের করছি, ঠিক আছে? দেখো, ইলেকট্রনের ভর কত? ইলেকট্রনের ভর হচ্ছে 9.1 গুণিত 10⁻⁻28 গ্রাম। অপরদিকে প্রোটনের ভর কত? প্রোটনের ভর হচ্ছে 1.6725 গুণিত 10⁻⁻24 গ্রাম, ঠিক আছে? আধান কত? ইলেকট্রনের আধান কত? দেখো, ইলেকট্রনের আধান হচ্ছে মাইনাস, কারণ আমি তোমার প্রথমেই বললাম ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক আধানযুক্ত, তাহলে -1.602 ইন্টু 10⁻⁻19 কুলম, ঠিক আছে? আর প্রোটনের আধান হচ্ছে তোমার সেম, শুধু আধানটা হচ্ছে পজিটিভ, 1.602 ইন্টু 10⁻⁻19 কুলম। ক্লিয়ার? এবার আমি আসছি নিউট্রন, ঠিক আছে? নিউট্রনের ভর, প্রথমে হচ্ছে নিউট্রনের ভর কত। দেখো, নিউটনের ভর হচ্ছে 1.675 গুণিত 10⁻⁻24 গ্রাম, এটা হচ্ছে নিউটনের ভর। আর যে নিউটনের আধান চাই, নিউটনের আধান কি বললাম একটু আগেই, নিউটনের আধান হচ্ছে নিস্তড়িত, শূন্য কিন্তু পরীক্ষাতে আসতে পারে, যে নিউটনের আধান হচ্ছে শূন্য, ঠিক আছে? কি বললাম? শূন্য বা নিস্তড়িত। ক্লিয়ার? প্রত্যেকে কি বললাম তাহলে একবার ঝালিয়ে নাও, যে ইলেকট্রনের ভর হচ্ছে, এক সেকেন্ড, ইলেকট্রনের ভর হচ্ছে 9.1 গুণিত 10⁻⁻28 গ্রাম, প্রোটনের ভর হচ্ছে 1.6725 গুণিত 10⁻⁻24 গ্রাম, ঠিক আছে? ইলেকট্রনের আধান হচ্ছে -1.602 গুণিত 10⁻⁻19 কুলম, ঠিক আছে? ঋণাত্মক আধান ইলেকট্রনের, আর প্রোটনের সেম আধান, শুধু জাস্ট এটা পজিটিভ, ঠিক আছে? ভ্যালুটা সেম, শুধু কিন্তু আধানটা হচ্ছে ধনাত্মক আধানযুক্ত। নিউট্রনের ভর হচ্ছে 1.675 গুণিত 10⁻⁻24 গ্রাম, আধান হচ্ছে শূন্য বা নিস্তড়িত। ক্লিয়ার? এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কিন্তু আমি তোমাদের বারে বারে বলছি, পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসতেই পারে, ডাইরেক্ট উল্লেখ করে দেবে নিউট্রনের ভর কত, ঠিক আছে? এবার একটা জিনিস মনে রাখবে এখান থেকে, ইলেকট্রন আবিষ্কার করেন জে জে টমসন, ঠিক আছে?
বিজ্ঞানী জে থমসন আবিষ্কার করেন ইলেকট্রন, প্রোটন আবিষ্কার করেন রাদারফোর্ড, ঠিক আছে, এবং নিউট্রন আবিষ্কার করেন জেমস চ্যাডউইক। কি বললাম আমি লিখে এটা নোট করে নিয়েছো প্রত্যেকে। দেখো এবার ইলেকট্রন আবিষ্কার করেন কে? বিজ্ঞানী জে থমসন। প্রোটন আবিষ্কার করেন বিজ্ঞানী রাদারফোর্ড এবং নিউট্রন আবিষ্কার করেন কে? চ্যাডউইক, জেমস চ্যাডউইক। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু প্রত্যেকে ভালোভাবে মনে রাখবে। ক্লিয়ার প্রত্যেকের? এবার দেখো প্রশ্ন তোমাদের একটা অপশান ছিল না, পজিট্রন। এই যে পজিট্রন, এদের পজিট্রন কী জিনিস? দেখো পজিট্রন আর কিছুই নয়, পজিট্রন হলো যার ভর হচ্ছে ইলেকট্রনের সাথে কিন্তু সেম, যার ভর পজিট্রনের ভর কত হবে তাহলে 9.1 গুণিত 10⁻28 গ্রাম, এটা হচ্ছে ভর, এবং এর আধান হচ্ছে ইলেকট্রনের ঠিক উল্টো। ঠিক আছে, এর আধান হয়ে যাবে ইলেকট্রন ঠিক উল্টো মানে পজিটিভ, প্লাস 1.602 গুণিত 10⁻19 কুলম। ঠিক আছে, এটা হচ্ছে পজিট্রনের আধান। ক্লিয়ার? এবং মনে রাখবে এই পজিট্রন আবিষ্কার করেছিলেন কে? বিজ্ঞানী অ্যান্ডারসন। বিজ্ঞানী অ্যান্ডারসন আবিষ্কার করেছিলেন। অতটা ইম্পর্টেন্ট নয়, মনে রাখবে শুধু যে বিজ্ঞানী অ্যান্ডারসন পজিট্রন আবিষ্কার করেছিলেন। ক্লিয়ার? তাহলে আমরা এই প্রশ্নের সঠিক উত্তর কি পেলাম? 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর পেলাম অপশান এ, ইলেকট্রন। যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে তার যে বাইরের কক্ষপথ রয়েছে সেখানে কিন্তু এই ইলেকট্রনগুলো কিন্তু চক্রাকার পথে, এই বৃত্তাকার পথে কিন্তু ঘুরতে থাকে। ক্লিয়ার তো প্রত্যেকের? বোঝা গেল প্রত্যেকের আশা করি। তাহলে চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্নে কি বলছে দেখো, বলছে একজন ব্যক্তি একটি দেওয়ালকে ধাক্কা দিয়ে সেটিকে সরাতে ব্যর্থ হয়। এটা রাতে নয়, এখানে এটা সরাতে হবে। ঠিক আছে, সেটিকে সরাতে ব্যর্থ হয় তবে তিনি, মানে একটা ব্যক্তি একটা দেওয়ালকে ধাক্কা দিচ্ছে কিন্তু সে দেওয়ালটাকে সরাতে পারছে না, সেক্ষেত্রে ওই ব্যক্তিটা কি করছে? ঋণাত্মক কার্য করছে, না ধনাত্মক কিন্তু অল্প পরিমাণ কার্য করছে, না ধনাত্মক এবং সর্বাধিক পরিমাণ কার্য করছে, না কোনো রকম কার্য করছে না? কোন অপশানটা সঠিক হবে সেটা কিন্তু প্রশ্নে জানতে চাওয়া হয়েছে। তাহলে দেখো সবার প্রথমে এই ধনাত্মক কার্য আর ঋণাত্মক কার্য কী জিনিস এটা আমাদের জানতে হবে, এবং তারও আগে জানতে হবে কার্য কী জিনিস। দেখো কার্য হচ্ছে প্রযুক্ত বল এবং বলের অভিমুখে বস্তুর সরণের যে গুণফল তাকেই বলা হচ্ছে কার্য। অর্থাৎ আমরা বলতে পারি যে কৃতকার্য সমান, কি বলতে পারি? প্রযুক্ত বল মানে কৃতকার্য ডব্লিউ সমান আমরা কি বলতে পারি? যে বল ইন্টু সরণ মানে এফ গুণিত এস আমরা বলতে পারি, ডব্লিউ সমান এফ ইন্টু এস। তাই আছে, ওটা দেখো এখানে লেখা রয়েছে কৃতকার্য সমান প্রযুক্ত বল গুণিত সরণ, মানে প্রযুক্ত বল এবং বলের যে অভিমুখ, যেই দিকে বলটা প্রয়োগ হচ্ছে তার অভিমুখে যখন বস্তু সরণ হবে সেটাই হচ্ছে কৃতকার্যের পরিমাণ। ক্লিয়ার? এবার দেখো, এবার আমি আসি ধনাত্মক কার্য কখন হবে আর ঋণাত্মক কার্য কখন হবে। দেখো বলে যদি বস্তুর সরণ প্রযুক্ত বলের অভিমুখে হয়, ঠিক আছে, তখন হয়ে যাবে ধনাত্মক কার্য, এবং ঋণাত্মক কার্য হচ্ছে কখন? যখন বস্তুর সরণ প্রযুক্ত বলের বিপরীতে হয় তখন হয়ে যাবে ঋণাত্মক কার্য। এবার তাহলে আমি ব্যাপারটা একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝাই, তাহলে দেখো সুবিধা হবে। ঠিক আছে, এই জায়গাটা লেখা হয়েছে প্রত্যেকের। দেখো এবার ধরো কোনো একটা ব্যক্তি একটা বস্তুকে নিচ থেকে উপরে তুলছে। ঠিক আছে, ধরো এই যে একটা ব্যক্তি, ঠিক আছে, এই যে একটা ব্যক্তি সে একটা বস্তুকে, ঠিক আছে, এই যে ধরো বস্তুটাকে সে নিয়েছে হাতে করে, নিয়ে সে এই উপর থেকে কিন্তু সে নিচ থেকে উপর দিকে কিন্তু সে উঠছে। ঠিক আছে, তখন তোমাকে বলা হলো তাহলে ওই ব্যক্তিটা ধনাত্মক কার্য করছে না ঋণাত্মক কার্য করছে? তাই তো, কি বললাম? যদি বস্তুর সরণ প্রযুক্ত বলের অভিমুখে হয় তাহলে কি হচ্ছে? ধনাত্মক কার্য হচ্ছে। আর যদি বস্তুর সরণ প্রযুক্ত বলের বিপরীতে হয় তাহলে ঋণাত্মক কার্য হচ্ছে। ক্লিয়ার তো? তাহলে দেখো বস্তুর সরণ কি হচ্ছে? প্রযুক্ত বলের অভিমুখেই হচ্ছে, বল মাধ্যাকর্ষণ বলটা উপর দিকে বা অভিকর্ষণ বলটা উপর থেকে কাজ করছে এরকমভাবে নিচ দিয়ে টানছে, তাহলে সে কিন্তু উপর দিয়ে যাচ্ছে, বলটা ব্যক্তিটা কিন্তু বস্তুটা নিয়ে উপর দিয়ে যাচ্ছে, তাহলে কিন্তু ব্যক্তিটা কিন্তু ধনাত্মক কার্য করছে। অপরদিকে দেখো অভিকর্ষ বলটা সে কিন্তু ঋণাত্মক কার্য করছে, কারণ তার তো অভিমুখ এদিকে,
তার অভিমুখে দিকে, সে কিন্তু নিচ দিয়ে টানার চেষ্টা করছে, কিন্তু বস্তুর সরণটা হয়ে যাচ্ছে উপরের দিকে। তাহলে কি, প্রযুক্ত বলের বিপরীত দিকে বস্তুর সরণ হচ্ছে, তাহলে অভিকর্ষ বল কিন্তু ঋণাত্মক কার্য করছে, অপরদিকে ব্যক্তি কিন্তু ধনাত্মক কার্য করছে। বোঝা গেল? প্রযুক্ত বল যেদিকে প্রয়োগ করবে তার বিপরীত দিকে যদি তোমার সরণের অভিমুখটা হয়ে যায় তাহলে কিন্তু ঋণাত্মক কার্য, যদি অভিমুখেই হয় তাহলে কিন্তু ধনাত্মক কার্য। ঠিক আছে? তাহলে এখানে বলছে, এখানে কিন্তু সেরকম কিচ্ছু হয়নি, কোনো রকম কিন্তু কোনো বস্তুর সরণ কিন্তু হয়নি, তাই তো? কারণ ব্যক্তিটা দেয়ালটাকে ধাক্কা দিয়ে সরাতে পারেনি, সরাতে সে ব্যর্থ হয়েছে, মানে দেওয়ালটার পজিশনের কোনো রূপ কোনো পরিবর্তন হয়নি। দেওয়ালটা ধরো এইটা দেওয়াল যদি হয়ে থাকে, ঠিক আছে, তো দেওয়ালটা এই জায়গাতেই রয়েছে, আমি যত খুশি লোকটা ধাক্কা দিয়েছে, কিন্তু দেওয়ালের কোনো রকম কোনো পরিবর্তন হয়নি। তাহলে সরণ যদি না হয় তাহলে তো তুমি কোনো কাজ করছো না। তুমি যতই বল প্রয়োগ করো দেয়ালে, যতই তোমার পরিশ্রম, যতই ঘাম বেরাক, যাই হোক, কিন্তু বিজ্ঞান বলবে তোমার কিন্তু কোনো কাজ হয়নি। বোঝা গেল? তাহলে অপশন ডি হবে কিন্তু সঠিক উত্তর, যে কোনো কার্য কিন্তু তিনি করছেন না। ক্লিয়ার? ব্যাপারটা বোঝানো গেল প্রত্যেকের? যে ক্ষেত্রে ওই ব্যক্তিটি কোনো রূপ কিন্তু কার্য করছে না, কারণ সে যেইখানে বল প্রয়োগ করছে সে স্মরণ করতে পারছে না, সে অভিমুখী হোক আর বিপরীতই হোক। ঠিক আছে? ধনাত্মক ঋণাত্মক কোনো কার্যই হচ্ছে না, মানে তার কোনো কার্য এখানে হচ্ছে না। ক্লিয়ার তো প্রত্যেকের? বোঝা গেল প্রত্যেকের? এবার এখান থেকে আরেকটা জিনিস, খুবই ইম্পর্টেন্ট জিনিস, যেটা হলো যে কার্যের একক। ঠিক আছে? একক এবং মাত্রা, এবং কার্য কি রাশি, স্কেলার রাশি না ভেক্টর রাশি, এটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে কার্য কি রাশি, স্কেলার না ভেক্টর। ঠিক আছে? আমি কার্যের এককগুলো বলে দিই। দেখো, সিজেস পদ্ধতিতে কার্যের একক কি না আর্গ। ঠিক আছে? এসআই পদ্ধতিতে কার্যের একক কি হবে? কার্যের একক হচ্ছে এসআই পদ্ধতিতে জুল। ঠিক আছে? আর কার্যের মাত্রা হচ্ছে ml² T⁻²। ঠিক আছে? বোঝা গেল? আর এখান থেকে আরেকটা জিনিস মনে রাখবে, একটা রিলেশন, 1 জুল সমান, অনেক সময় কিন্তু এই মানগুলো জানতে চাই পরীক্ষাতে, 1 জুল সমান মনে রাখবে 10⁷ আর্গ। ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু, যে এক্সট্রা ইনফরমেশনগুলো দিলাম, এগুলো কিন্তু মনে রাখার চেষ্টা করবে। ঠিক আছে? কি বললাম? কার্যের সিজেস পদ একক হচ্ছে আর্গ এবং এসআই পদ একক হচ্ছে জুল। কার্যের মাত্রা হচ্ছে ml² T⁻² এবং 1 জুল সমান 10⁷ আর্গ। ক্লিয়ার তো প্রত্যেকের? তাহলে চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্ন দেখো, খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু। বলছে ডাইনামোতে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? ঠিক আছে? তাপ শক্তি তড়িৎ শক্তিতে, যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে, চৌম্বক শক্তি তড়িৎ শক্তিতে, এবং অপশান দিতে আছে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে। দেখো, খুবই ইম্পর্ট্যান্ট কিন্তু প্রশ্ন এটা। আমি ম্যাক্সিমাম লিস্টটা কিন্তু তোমার জন্য তুলে ধরেছি, একটু প্রত্যেকে দেখে নাও। যখন হাতে হাত ঘষছ, দুটি হাত গরম হয়ে যাচ্ছে, এক্ষেত্রে কি হচ্ছে? যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে পরিণত হচ্ছে। ঠিক আছে? তুমি হাতে হাত ঘষছো, হাতগুলো গরম হয়ে যাচ্ছে, কি হচ্ছে? যান্ত্রিক শক্তিটা তাপ শক্তিতে পরিণত হচ্ছে। নেক্সট দেখো, কয়লা পুড়িয়ে স্টিম তৈরি করে তার সাহায্যে ইঞ্জিন চালানো হচ্ছে। ঠিক আছে? মানে কয়লা পুড়াচ্ছ, স্টিম তৈরি হচ্ছে, মানে তাপ উৎপন্ন হচ্ছে, সেই তাপটা থেকে ইঞ্জিন চালানো হচ্ছে, মানে তাপ শক্তিটা যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। ক্লিয়ার? ফটোগ্রাফিক প্লেটের ওপর আলো পড়লে রাসায়নিক বিক্রিয়া হচ্ছে। তাহলে কি হচ্ছে? আলোটা পড়ার পর রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, মানে আলোক শক্তিটা রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। ক্লিয়ার? বৈদ্যুতিক হিটার বা বৈদ্যুতিক যে ইস্ত্রিগুলো, যে আয়রনগুলো আমরা বাড়িতে ইউজ করি, সেখানে কি হয়? আগে আমরা ইলেকট্রিক দিচ্ছি, তারপর কিন্তু তাপ উৎপন্ন হয়, তাই তো? দেবে যে আয়রনগুলো আমরা বাড়িতে ইউজ করি, কত গরম হয়ে যায়, জামা কাপড়গুলো যখন আমরা আয়রন করি তো জামাগুলো গরম লাগে, তো কী হচ্ছে? আগে ইলেকট্রিকটা আমাকে দিতে হচ্ছে, মানে আগে আমাকে তড়িৎ শক্তিটা দিতে হচ্ছে, সেটাকে আমি কনভার্ট করছি কিসে? তাপ শক্তিতে কনভার্ট করছি, মানে তড়িৎ শক্তিটা তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এইভাবে মনে রাখবে, নাহলে কিন্তু গুলিয়ে ফেলবে। ঠিক আছে? নেক্সট দেখো, রেডিও বৈদ্যুতিক ঘন্টা কি হয়? ইলেকট্রিক দিলাম, তড়িৎ শক্তি দিলাম, আমরা শুনতে পাচ্ছি, তাই তো? তাহলে কি হচ্ছে? তড়িৎ শক্তিটা শব্দ শক্তিতে কনভার্ট হচ্ছে। ক্লিয়ার? নেক্সট দেখো, প্রচণ্ড বিস্ফোরণে কাঁচের জানলার কাঁচ ফেটে গেল, মানে কি? মানে একটা আওয়াজে
ভেঙে যাচ্ছে, মানে শব্দ শক্তিটা যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। ক্লিয়ার? পরাচুনের মধ্যে জল দিলে তাপ উৎপন্ন হচ্ছে, মানে পরাচুন রাসায়নিক জিনিস, তো রাসায়নিক শক্তিটা কিসে হচ্ছে? তাপ শক্তিতে কনভার্ট হচ্ছে। পটকা ফাটালে শব্দ উৎপন্ন হচ্ছে, মানে রাসায়নিক শক্তিটা শব্দ শক্তিতে কনভার্ট হচ্ছে। নিউক্লিয় বিভাজন কি হচ্ছে? পারমাণবিক শক্তি তাপ শক্তিতে কনভার্ট হচ্ছে, এবং ডাইনামোতে যান্ত্রিক শক্তিটা তড়িৎ শক্তিতে কনভার্ট হচ্ছে। তার মানে অপশান বি হবে কিন্তু সঠিক উত্তর এই প্রশ্নে। ক্লিয়ার তো প্রত্যেকের? এই যে লিস্টটা আমি তোমাদের এখানে দিয়ে দিয়েছি, প্রত্যেকে কিন্তু ভালো করে খাতায় নোট করে নিও। ঠিক আছে, চলো পরের প্রশ্নে কি বলছে দেখো। বলছে ব্যারোমিটারে পারদস্তম্ভের উচ্চতার হ্রাস যদি তা খুব তাড়াতাড়ি ঘটে, সেক্ষেত্রে আবহাওয়ার কিরূপ পরিবর্তন ঘটে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। বলছে ব্যারোমিটারে পারদস্তম্ভের উচ্চতার হ্রাসটা যদি খুব তাড়াতাড়ি ঘটে, সেক্ষেত্রে আবহাওয়ার কিরূপ পরিবর্তন ঘটে? শীঘ্রই বৃষ্টির সম্ভাবনা, ঝড়ের সম্ভাবনা আছে, আবহাওয়া শুষ্ক ও পরিষ্কার থাকার সম্ভাবনা আছে, এবং অপশান ডিতে বলছে বৃষ্টি থেমে আবহাওয়া ভালো হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, তো দেখে নাও একবার। যখন ধীরে ধীরে পারদস্তম্ভের উচ্চতা হ্রাস পাবে, কি বললাম? ধীরে ধীরে, তখন কি হবে? শীঘ্রই বৃষ্টির সম্ভাবনা। ধীরে ধীরে যদি পারদস্তম্ভের উচ্চতা বৃদ্ধি পায়, এখানে বৃদ্ধি কিন্তু, এখানে হ্রাস বলা আছে, এখানে বৃদ্ধি, তখন আবহাওয়া শুষ্ক হবে ও পরিষ্কার থাকার সম্ভাবনা আছে। যখন হঠাৎ করে পারদস্তম্ভের উচ্চতা বৃদ্ধি হবে, হঠাৎ করে, ঠিক আছে, এই দুটো ওয়ার্ড কিন্তু খুব ভালোভাবে মনে রাখবে। হঠাৎ করে পারদস্তম্ভের উচ্চতা বৃদ্ধি, তখন বৃষ্টি থেমে আবহাওয়া ভালো হওয়ার সম্ভাবনা আছে। ধীরে ধীরে যদি পারদস্তম্ভের উচ্চতা বৃদ্ধি পায়, ধীরে ধীরে বৃদ্ধি, তখন কি হবে? আবহাওয়া শুষ্ক এবং পরিষ্কার থাকার সম্ভাবনা আছে। আর যদি ধীরে ধীরে পারদস্তম্ভের উচ্চতা হ্রাস পায়, শীঘ্রই বৃষ্টির সম্ভাবনা আছে। এবং বলছে এখানে এতে যদি হঠাৎ করে উচ্চতার হ্রাস পেয়ে যায়, তখন অপশান বি হবে ঝড়ের সম্ভাবনা আছে। ঠিক আছে, এই চারটে সিচুয়েশান কিন্তু আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। যদি হঠাৎ করে পারদস্তম্ভের উচ্চতার হ্রাস পেয়ে যায়, তাহলে ঝড়ের সম্ভাবনা আছে। যদি ধীরে ধীরে পারদস্তম্ভের উচ্চতা হ্রাস পায়, তাহলে শীঘ্রই বৃষ্টির সম্ভাবনা আছে। যদি ধীরে ধীরে পারদস্তম্ভের উচ্চতা বৃদ্ধি পায়, তাহলে আবহাওয়া শুষ্ক পরিষ্কার থাকার সম্ভাবনা আছে। এবং যদি হঠাৎ করে পারদস্তম্ভের উচ্চতা বৃদ্ধি পায়, তাহলে বৃষ্টি থেমে আবহাওয়া ভালো হওয়ার সম্ভাবনা আছে। ক্লিয়ার প্রত্যেকের? এই চারটে সিচুয়েশন কিন্তু খুব ভালোভাবে আমাদের মনে রাখতে হবে। বোঝা গেল প্রত্যেকের? চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে কি বলছে দেখো। বোঝা নিচের কোন জোড়াটি ভুল? সেলেনিয়াম অন্তরক পদার্থ, অ্যালুমিনিয়াম পরিবাহী পদার্থ, সিলিকন অর্ধপরিবাহী এবং এবোনাইট অন্তরক পদার্থ। মানে এদের এক্সাম্পলগুলো দিয়ে একটা রিলেশন করেছে। তো এবার বলছে এদের মধ্যে কোন জোড়াটি ভুল। তো সবার আগে পরিবাহী পদার্থ কী জিনিস, অর্ধপরিবাহী কী জিনিস এবং অন্তরক পদার্থ কী জিনিস আমরা একটু জেনে নেব। দেখো, পরিবাহী হচ্ছে যেসব পদার্থের মধ্য দিয়ে খুব সহজে তড়িৎ প্রবাহিত হতে পারে তারাই পরিবাহী। এক্সাম্পল কি? দেখে নাও, তামা, রূপো, অ্যালুমিনিয়াম, পারদ, গ্যাস কার্বন, কাঠকয়লা, গ্রাফাইট, অ্যাসিড লবণ ও ক্ষার মিশ্রিত জল। ঠিক আছে, এগুলো হলো পরিবাহীর এক্সাম্পল। অন্তরক পদার্থ কি? যেসব পদার্থের মধ্য দিয়ে খুব সহজে তড়িৎ প্রবাহিত হতে পারে না, মানে খুব সহজে যেসব পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারে না তাদেরকে বলা হচ্ছে অন্তরক পদার্থ। যেমন কাঠ, কাগজ, রবার, এবোনাইট, রেশম, প্লাস্টিক, প্যারাফিন, অভ্র, বিশুদ্ধ জল। ঠিক আছে, এগুলো হচ্ছে অন্তরক পদার্থ। আর অর্ধপরিবাহী কী জিনিস? এরা ভালো পরিবাহীও নয়, আবার একেবারে অন্তরক পদার্থও নয়। ঠিক আছে, মানে খুব ভালো পরিবাহীও নয়, আবার অন্তরক পদার্থও নয়, মানে যে মানে তার মাঝামাঝি ব্যাপার আর কি, সেই জন্য অর্ধপরিবাহী। তাই এই দুয়ের মাঝামাঝি হয়, যেমন সেলেনিয়াম, জার্মেনিয়াম, সিলিকন, এগুলো হচ্ছে অর্ধপরিবাহী। ক্লিয়ার? তাহলে অপশান এতে বলতে দেখো সেলেনিয়াম অন্তরক পদার্থ, সেলেনিয়াম তো অন্তরক পদার্থ নয়, সেলেনিয়াম তো অর্ধপরিবাহী, তাহলে অপশান এ কিন্তু ভুল। বাকিগুলো চেক করে নিই। অ্যালুমিনিয়াম, দেখো অ্যালুমিনিয়াম হচ্ছে পরিবাহী। ঠিক আছে, সিলিকন, দেখো সিলিকন হচ্ছে অর্ধপরিবাহী। ঠিক আছে, এবোনাইট, দেখো এবোনাইট হচ্ছে অন্তরক পদার্থ। তাহলে বাকি তিনটে জোড়া কিন্তু ঠিক আছে, অপশান এ যে জোড়াটা রয়েছে এটা কিন্তু ভুল। ক্লিয়ার? আমাকে কোন জোড়াটি ভুল সেটা কিন্তু চিহ্নিত করতে বলা হয়েছে। তাহলে অপশান এ হবে কিন্তু এই প্রশ্নে সঠিক উত্তর। বোঝা গেল? চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে কি বলছে দেখো, নিচের কোন বিজ্ঞানী অ্যাটম বোমা বা পরমাণু বোমা আবিষ্কার করেন? ঠিক আছে, ওয়ার্নার ভন ব্রাউন, জে রবার্ট ওপেনহাইমার, এডওয়ার্ড টেলর, স্যামুয়েল কোহেন। তো মনে রাখবে বিজ্ঞানী ওপেনহাইমার ইনি কিন্তু এই অ্যাটম বোমা বা পরমাণু বোমা কিন্তু আবিষ্কার করেছিলেন। কি বললাম? বিজ্ঞানী ওপেনহাইমার। ক্লিয়ার? এবার যদি বলে হাইড্রোজেন বোমাকে আবিষ্কার করেছিলেন, এডওয়ার্ড টেলর, ইনি কিন্তু হাইড্রোজেন বোমা আবিষ্কার করেছিলেন।
ঠিক আছে, হাইড্রোজেন বোমা। ক্লিয়ার? আর এই মনে রাখবে পারমাণবিক বোমা এটা কিন্তু পারমাণবিক বিভাজন নীতির উপর ভিত্তি করে তৈরি করা হয়। ঠিক আছে, নিউক্লিয় বিভাজন নীতির উপর ভিত্তি করে এই পারমাণবিক বোমা বা অ্যাটম বোমা কিন্তু তৈরি করা হয়। ক্লিয়ার তো প্রত্যেকের? এবার আমরা এখান থেকে জেনে নেব যে বিজ্ঞানী আলফ্রেড নোবেল ইনি কি আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, কিছু বিজ্ঞানী আবিষ্কার সম্পর্কে কিন্তু আমরা এখান থেকে জানবো। দেখো, বিজ্ঞানী আলফ্রেড নোবেল ইনি আবিষ্কার করেছিলেন কি ডিনামাইট। এই যে নোবেল পুরস্কার দেওয়া হয় না, এই বিজ্ঞানী আলফ্রেড নোবেলের কিন্তু নামানুসারে নোবেল পুরস্কার দেওয়া হয়। ইনি কি আবিষ্কার করেছিলেন বললাম? ডিনামাইট। ক্লিয়ার? নেক্সট দেখো, নেক্সট যে তোমাদেরকে বলে যে আধুনিক রসায়ন বিজ্ঞানের জনক কে? আধুনিক রসায়ন বিজ্ঞানের জনক কি বলবে? বিজ্ঞানী ল্যাভোয়েসিয়ে। ঠিক আছে, বিজ্ঞানী ল্যাভোয়েসিয়ে হচ্ছে আধুনিক রসায়ন বিজ্ঞানের জনক। ক্লিয়ার? নেক্সট দেখো, নেক্সট যে ব্যাপারটা বলবো, এই দেখো রেডিয়াম পোলোনিয়াম, যে এগুলো তেজস্ক্রিয় মূলত রেডিয়াম পোলোনিয়াম। ঠিক আছে, এগুলো আবিষ্কার করেছিলেন কে? বিজ্ঞানী মেরি কুরি। ঠিক আছে, নেক্সট দেখো তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছিলেন কে? বিজ্ঞানী বেকারেল। এক্স রশ্মি বিজ্ঞানী রন্টজেন। ঠিক আছে, বোঝা গেল প্রত্যেকের? নেক্সট দেখো, নেক্সট যে জিনিসটা বলবো সেটা হলো এই যে তোমাদের পর্যায় সারণী বলা হচ্ছে। ঠিক আছে, এই যে পর্যায় সারণীর জনক হচ্ছে মেন্ডেলিভ। কি বললাম? পর্যায় সারণীর জনক হচ্ছে মেন্ডেলিভ। এটা কিন্তু ভালো করে মনে রাখবে, পর্যায় সারণীর জনক হচ্ছে মেন্ডেলিভ। নেক্সট দেখো, এই যে আমরা নিষ্ক্রিয় গ্যাস পড়ি, নিষ্ক্রিয় গ্যাস হিলিয়াম, নিয়ন, আর্গন, রেডন, জেনন, ক্রিপ্টন, এগুলো যে নিষ্ক্রিয় গ্যাস, এগুলো আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী উইলিয়াম র্যামসে। ঠিক আছে, আর একটা জিনিস মনে রাখবে, আমাদের প্রকৃতিতে কোন নিষ্ক্রিয় গ্যাস সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, মনে রাখবে আর্গন। আর্গন কিন্তু আমাদের প্রকৃতিতে সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়। ক্লিয়ার তো? বোঝা গেল প্রত্যেকের? তাহলে চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্নে কি বলছে দেখো, 1 হর্স পাওয়ার সমান কত? 476 ওয়াট, 746 ওয়াট, 467 ওয়াট এবং অপশান ডিতে আছে 647 ওয়াট। তো মনে রাখবে 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট, মানে অপশান বি হবে কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, তো দেখো ক্ষমতা কি জিনিস? দেখো ক্ষমতা হচ্ছে কার্য করার হার, সময়ের সাপেক্ষে কার্য করার হারকেই বলা হচ্ছে কিন্তু ক্ষমতা। তার মানে কি বলতে পারি? ক্ষমতা সমান পি সমান বলতেই পারি আমরা W/T। ডব্লিউ যদি ওয়ার্ক হয়, ওয়ার্ক বাই টাইম। ঠিক আছে, তাহলে এর মাত্রা কি? এর মাত্রা হচ্ছে mL² T⁻³ ঠিক আছে, এটা হচ্ছে মাত্রা mL² T⁻³ ঠিক আছে। এবার সিজেস পদ্ধতিতে ক্ষমতার একক কি? আর্গ পার সেকেন্ড। কেননা সিজেস পদ্ধতিতে কার্যের একক কি পেলাম? কার্যের একক পেয়েছিলাম সিজেস পদ্ধতি কি? আর্গ। আর সিজেস পদ্ধতিতে সময় একক কি? সেকেন্ড। তাহলে কি হবে? ক্ষমতার একক সিজেস পদ্ধতিতে আর্গ পার সেকেন্ড। দেখো সেটাই লেখা রয়েছে। ঠিক আছে, এ সাইডে কী হবে? এ সাইডে কার্যের একক জুল আর সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে জুল পার সেকেন্ড, জুল পার সেকেন্ড মানে হচ্ছে ওয়াট। ঠিক আছে, আর দেখো এই যে হর্স পাওয়ার, এটা হচ্ছে এফপিএস পদ্ধতিতে। ঠিক আছে, এটা ব্যবহারিক একক, ক্ষমতার একটা ব্যবহারিক একক, যেটা হচ্ছে হর্স পাওয়ার বা অশ্ব ক্ষমতা। ক্লিয়ার? তাহলে 1 হর্স পাওয়ার বা 1 অশ্ব ক্ষমতা সমান 746 ওয়াট। ঠিক আছে, বোঝা গেল প্রত্যেকের? তাহলে চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্নে কি বলছে দেখো, বলছে 4 ওহম এবং 12 ওহম রোধের সমান্তরাল সমবায়ের তুল্য রোধের মান কত? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, তো দেখো যখন এই R1 এবং R1 রোধকে শ্রেণী সমবায়ে যোগ করা হবে তখন তুল্য রোধ কত হবে? তখন তুল্য রোধ হয়ে যাবে R1 + R2। ঠিক আছে,
যখন R1 এবং R2 রোধগুলিকে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হবে তখন তুল্য রোধ কত হবে? 1/R সমান হয়ে যাবে তখন 1/R1 প্লাস 1/R2। ঠিক আছে, তো এখানে কি বলেছে 4 ওহম এবং 12 ওহম রোধগুলোকে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হচ্ছে, তাহলে তুল্য রোধের মান কত? তাহলে আমি এখান থেকে বলতে পারি 1/R সমান 1/4 প্লাস 1/12। ক্লিয়ার? এখান থেকে আমি পেয়ে যাচ্ছি দেখো 12, 4 3 12, 3 1 3 প্লাস 1 মানে 4/12, তাই তো 4/12 মানে হচ্ছে 4 3 12 1/3। তাহলে কি পাচ্ছি এখান থেকে যে 1/R সমান বা 1/R সমান পেয়ে যাচ্ছি 1/3, তাই তো এখান থেকে আমি R এর মান কত পাবো বা R সমান তখন পেয়ে যাচ্ছি 3। ঠিক আছে, তাহলে 4 ওহম এবং 12 ওহম রোধগুলোকে যদি সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয় তখন তুল্য রোধের মান হবে 3 ওহম, মানে অপশান সি হবে কিন্তু সঠিক উত্তর। বোঝা গেল প্রত্যেকের কি বললাম? তো এই জায়গাটা কিন্তু এই সূত্রটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখবে। ঠিক আছে, যে যখন R1 এবং R2 রোধগুলিকে শ্রেণী সমবায়ে যুক্ত করা হবে তখন তুল্য রোধ R সমান হবে R1 প্লাস R2, এবং যখন R1 ও R2 রোধগুলিকে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হবে তখন তুল্য রোধ হবে 1/R সমান 1/R1 প্লাস 1/R2। ক্লিয়ার তো প্রত্যেকের এই জায়গাটা? তাহলে চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই। প্রশ্ন কি বলছে দেখো, বলছে চলন্ত গাড়ি হঠাৎ থেমে গেল, তাহলে কি হয়? আরোহীরা সামনের দিকে হেলে যায়, তাই তো। তো এটা কি হয়, কি জন্য হয়? যে চলন্ত গাড়িটা যখন হঠাৎ করে থেমে যাচ্ছে তখন যাত্রীরা সামনের দিকে ঝুঁকে যাচ্ছে, তো এটা কী কারণে হয়? স্থিতিজাতদের জন্য, না গতিজাতদের জন্য, না ঘূর্ণন গতির জন্য, না আপেক্ষিক গতির জন্য? তো মনে রাখবে যখন গাড়িটা চলন্ত অবস্থায় ছিল মানে তোমার পাটা গাড়ির সাথে ছিল, তোমার পাটা গাড়ির সাথে গতিশীল ছিল, কিন্তু যখন হঠাৎ করে গাড়িটা থেমে যাচ্ছে তখন পাটা তোমার মোশনে ছিল, সেও থামার চেষ্টা করছে, তখনই তখন তোমার শরীরটা সামনের দিকে ঝুঁকে যাচ্ছে, মানে কি গতিজাতদের জন্য হচ্ছে। অপশন বি হবে সঠিক উত্তর। ঠিক আছে, এখান থেকে কিছু এক্সাম্পল তোমাদের কিন্তু ভালো করে মনে রাখতে হবে। প্রথমে আমি গতিজাতদের কিছু এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে, তারপর আমি স্থিতিজাতদের এক্সাম্পল দেবো। খুব ইম্পর্টেন্ট জায়গা, কিন্তু ভালো করে প্রত্যেকের ব্যাপারটা বুঝবে। যখন ক্রিকেট খেলায় পরীক্ষায় প্রশ্ন আসবে যে ক্রিকেট খেলায় খেলোয়াড় মানে বোলাররা জোরে বল করার জন্য খানিকটা দূর থেকে দৌড়ে আসে, কিসের জন্য? গতিজাতদের জন্য দৌড়ে আসে, গতিজাতটা নিয়ে আসে তাহলে বলটা আরও জোরে ছুটতে পারে। ঠিক আছে, তো এই জিনিসটা মনে রাখবে। কি বললাম প্রত্যেক নোট করে নাও, ঠিক আছে, আমি লিখে দিচ্ছি না, সময় বেশি লাগবে। যে ক্রিকেট খেলায় বোলারদের জোরে বল করার জন্য খানিকটা দূর থেকে দৌড়ে আসে, এটা গতিজাতদের জন্য করে, তারা বলের মধ্যে গতিটাকে নিয়ে আসার জন্য। ঠিক আছে, লং জাম্পের সময় কি হয় দেখেছো প্রত্যেকেই, যে প্রতিযোগীরা দূর থেকে ছুটে এসে লাফ দেয় যাতে করে অনেকটা বেশি দূর অবধি লাফাতে পারে, তাই তো এটাও কিন্তু গতিজাতদেরই একটা এক্সাম্পল। ঠিক আছে, নেক্সট দেখো, বৈদ্যুতিক পাখার সুইচ যদি আমরা অফ করে দিই কিন্তু গতিজাতদের জন্য কিন্তু সেই পাখাটা কিন্তু অনেকক্ষণ ঘুরতে থাকে, তাই তো। সুইচটা অফ করলে সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় না, কিছুক্ষণ ঘুরতে থাকে, সেটাও কিন্তু গতিজাতদের জন্যই। ঠিক আছে, তো এটা গেল গতিজাতদের এক্সাম্পল। এবার আমি আসছি স্থিতিজাতদের এক্সাম্পল কী কী। স্থির গাড়ি, ঠিক আছে, হঠাৎ করে চলতে শুরু করলো, তখন কি হয়? দেখবে তুমি পেছন থেকে হেলে যাচ্ছ, এটা কিন্তু স্থিতিজাতদের জন্য। ঠিক আছে, তোমার পা তখন গাড়ির সাথে স্থির অবস্থায় ছিল, হঠাৎ করে গাড়ি গতিশীল হলো, তখন তুমি গতিশীল হতে পারলে তোমার পা তো স্থির হয়ে রয়েছে, তুমি ওই জন্য পেছন থেকে হেলে গেলে, এই ব্যাপারটা হচ্ছে স্থিতিজাতদের জন্য। ঠিক আছে, কম্বলে লাঠির আঘাত দিয়ে ধুলো ঝাড়ছো, এটাও কিন্তু স্থিতিজাত। ঠিক আছে, বোঝা গেল প্রত্যেকের? গতিজাত এবং স্থিতিজাত এক্সাম্পলগুলো কিন্তু প্রত্যেকে খুব ভালোভাবে মনে রাখবে। আর নিউটনের কোন সূত্র থেকে এই জাড্যের ধারণা পাওয়া যায়? যদি পরীক্ষায় প্রশ্ন আসে, আমি আগের দিন কিন্তু করিয়েছিলাম, নিউটনের কোন সূত্র হবে, নিউটনের কোন সূত্র থেকে আমরা জাড্যের ধারণা পাই, সেই জন্য কোন সূত্র হবে? নিউটনের ফার্স্ট ল, নিউটনের প্রথম গতিসূত্র। ঠিক আছে, এবার পরীক্ষায় প্রশ্ন আলো যে নিউটনের কোন গতিসূত্রকে জাড্যের সূত্র বলা হয়। তো নিউটনের প্রথম গতিসূত্র থেকে জাড্যের ধারণা পাওয়া যায় বলে এই নিউটনের প্রথম গতিসূত্রকে কিন্তু জাড্যের সূত্র বলা হয়, এটা কিন্তু মনে রাখবে। পরীক্ষায় যদি প্রশ্ন চলে আসে নিউটনের কোন গতিসূত্রকে জাড্যের সূত্র বলা হয়, আর কিচ্ছু নয়, প্রথম গতিসূত্র কিন্তু অ্যান্সার হবে। ক্লিয়ার তো প্রত্যেকের? চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন কি বলছে দেখো, বলছে বায়োগ্যাসের মূল উপাদান হলো নিচের কোনটি? মিথেন, বিউটেন, ইথেন এবং হচ্ছে এটা অক্সিজেন। ঠিক আছে, এটা অক্সিজেন ছিল।
তাহলে বায়োগ্যাসের মূল উপাদান কোনটি হবে? বায়োগ্যাসের মূল উপাদান হচ্ছে মিথেন। ঠিক আছে, অপশানে হবে কিন্তু সঠিক উত্তর। এবার দেখো, এই মিথেন কিন্তু একটা গ্রিন হাউস গ্যাস, এটা জৈব যৌগ এবং এটা হচ্ছে একটা গ্রিন হাউস গ্যাস। ঠিক আছে, একে আবার দেখো ল্যান্ডফিল গ্যাসও বলা হয়। কি বললাম? ল্যান্ডফিল গ্যাস। কেন বলা হয়? দেখো জলজ জমি থাকে না, সেখানে কিন্তু ওই ধানের যে জলজ জমিগুলো থাকে ওগুলো পচে গিয়ে কিন্তু এই মিথেন গ্যাস উৎপন্ন করে, সেজন্য একে ল্যান্ডফিল গ্যাসও বলা হয়। ক্লিয়ার? আবার দেখো আলিয়া সৃষ্টির জন্য দায়ী, পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে আলিয়া সৃষ্টির জন্য দায়ী কোন গ্যাস, তো আলিয়া সৃষ্টিতে সাহায্য করে কিন্তু এই মিথেন। ঠিক আছে, তো দেখো এই আলিয়া কি জিনিস না, আলিয়া দেখো একটা জিনিস যে জলাভূমিতে, যে অনেক সময় জলাভূমিতে কী হয়, উদ্ভিদ ও প্রাণীদের ব্যাকটেরিয়া ঘটিত পচনের ফলে মিথেনের সঙ্গে কী উৎপন্ন হয়? ফসফিন এবং ডাইফসফরাস টেট্রাহাইড্রাইড। ঠিক আছে, এবার কি হচ্ছে, এই ডাইফসফরাস টেট্রাহাইড্রাইড এটা কিন্তু বায়ুতে নিজে থেকেই জ্বলে ওঠে। ঠিক আছে, এবং মিথেনও জাহ্য প্রকৃতির হওয়ায় এর বলে কিন্তু দহনের ফলে দুজনে কিন্তু মানে এই P2H4 মানে অর্থাৎ এই যে ডাইফসফরাস টেট্রাহাইড্রাইড এবং মিথেন দুজনে দাহিত মানে দুজনেই জ্বলে উঠছে, এটা নীল শিখায় জ্বলে ওঠে। ঠিক আছে, তো এই জন্য কিন্তু আমরা হঠাৎ হঠাৎ দেখতে পাই নীল রং আলোক শিখা, এইটাকে বলা হচ্ছে আলেয়া। ঠিক আছে, তো এই আলেয়ার জন্য কিন্তু মিথেন গ্যাস দায়ী। ক্লিয়ার? তো প্রত্যেকের বোঝা গেল আলেয়াটা কি জিনিস। যে এই জলাভূমিতে কি হচ্ছে, এই যে উদ্ভিদ এবং প্রাণীদের যে ব্যাকটেরিয়া ঘটিত পচন হচ্ছে, সেই পচনের ফলে কি হচ্ছে, মিথেনের সঙ্গে ফসফিন এবং ডাইফসফরাস টেট্রাহাইড্রাইড বলে একটা গ্যাস উৎপন্ন হচ্ছে। এবং এই ডাইফসফরাস টেট্রাহাইড্রাইড হচ্ছে বায়ুতে নিজে থেকে জ্বলে ওঠে এবং মিথেনও জাহ্য প্রকৃতির গ্যাস। এ যখন জ্বলে উঠছে তার ফলে মিথেনও জ্বলে উঠছে, তো এই দুটো দহনের ফলে একটা নীল শিখা উৎপন্ন হচ্ছে, যেটাই হচ্ছে আলেয়া। ক্লিয়ার তো প্রত্যেকের? তাহলে বায়োগ্যাসের মূল উপাদান কি পেলাম? বায়োগ্যাসের মূল উপাদান পেলাম মিথেন, যেটা কিন্তু একটা গ্রিন হাউস গ্যাস এবং এটাকে ল্যান্ডফিল গ্যাসও বলা হয়। ক্লিয়ার তো? এই জায়গাটা মিথেন কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। চলো নেক্সট প্রশ্নে কি বলছে দেখো, বলছে সোনা কিসে দ্রবীভূত হয়? ঘন সালফিউরিক অ্যাসিড, ঘন নাইট্রিক অ্যাসিড, অ্যাকোয়া রিজিয়া এবং অপশান দিতে আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো মনে রাখবে সোনা দ্রবীভূত হয় অ্যাকোয়া রিজিয়াতে। ঠিক আছে, তো এই অ্যাকোয়া রিজিয়ার কম্বিনেশন কি দেখো, এক ভাগ থাকবে তোমার HNO3 এবং 3 ভাগ HCl, এদের কম্বিনেশনে তৈরি হচ্ছে অ্যাকোয়া রিজিয়া বা অম্লরাজ। ঠিক আছে, তো এই অ্যাকোয়া রিজিয়াতে দ্রবীভূত হয় সোনা। এই মানটা কিন্তু মানে এই যে রেশিওটা মনে রাখবে যে 1 ভাগ নাইট্রিক অ্যাসিডের সাথে 3 ভাগ হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণটাই হচ্ছে অ্যাকোয়া রিজিয়া। পরীক্ষায় কিন্তু এটাও প্রশ্ন চলে আসবে যে 1 ভাগ নাইট্রিক অ্যাসিডের সাথে কত ভাগ হাইড্রোক্লোরিক অ্যাসিড, বা নাইট্রিক অ্যাসিডের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড, না নাইট্রিক অ্যাসিডের সাথে সালফিউরিক অ্যাসিড, না মিউরেটিক অ্যাসিড, কার কার বিক্রিয়াতে অম্লরাজ উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, পরে কিন্তু এটা জানতে হবে, তাই এই জায়গাটা কিন্তু ভালোভাবে মনে রাখবে। ঠিক আছে, আরেকটা জিনিস দেখো এখান থেকে মনে রাখবে, যেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের অপর নাম কি? মনে রাখবে H2SO4, এ তো রসায়নের রাজা বলা হয় H2SO4 কে। তো এই বলবে মনে রাখবে এর অপর নাম হচ্ছে একটা কি, H2SO4 এর অপর নাম কি? অয়েল অফ ভিট্রিয়ল। অয়েল অফ ভিট্রিয়ল। ঠিক আছে, আর যদি নাইট্রিক অ্যাসিড বলে মানে HNO3 বলে, HNO3 হচ্ছে অ্যাকোয়া ফর্টিস। অ্যাকোয়া ফর্টিস। ঠিক আছে, HNO3 এর অপর নাম। ক্লিয়ার প্রত্যেকের? বোঝা গেল তো প্রত্যেকের কি বললাম? তাহলে চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্নে বলছে কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব 32 হলে সেই গ্যাসটির আণবিক ওজন কত হবে? ঠিক আছে, তো দেখো কোনো গ্যাসের আণবিক ওজন বা আণবিক ভর কি হয়? 2 গুণিত বাষ্প ঘনত্ব। ঠিক আছে, এখানে বাষ্প ঘনত্ব কত বলা আছে? 32, তাহলে আণবিক ওজন কত হবে? 64, মানে অপশন এ হবে সঠিক উত্তর। বোঝা গেল? কোনো গ্যাসের আণবিক ওজন বার করার জন্য বাষ্প ঘনত্বকে 2 দিয়ে গুণ করলে কিন্তু আমরা পেয়ে যাব। ঠিক আছে, আণবিক ওজন সমান হচ্ছে 2 গুণিত বাষ্প ঘনত্ব। তো বাষ্প ঘনত্ব এখানে আমার 32 বলা আছে, তাই 2 গুণিত 32 করলাম, 32 দুগুণে 64, তাহলে ওই গ্যাসটির আণবিক ওজন হয়ে যাবে অপশান এ 64। ক্লিয়ার প্রত্যেকের? তাহলে চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই। বলছে খাবার জলে ব্লিচিং পাউডার ব্যবহার করা হয় কেন?
জীবাণুনাশক হিসাবে, না রঞ্জক দ্রব্য হিসাবে, না অশুদ্ধতা দূরীকরণের জন্য, না পিএইচ কমানোর জন্য? মনে রাখবে খাবার জলে ব্লিচিং পাউডারকে ইউজ করা হচ্ছে জীবাণুনাশক হিসাবে। ঠিক আছে, জলে যদি কোনো জীবাণু থাকে সেগুলোকে নাশ করার জন্য কিন্তু এই ব্লিচিং পাউডার ইউজ করা হয়। তো এর সংকেতটা কি? CaOCl Cl। ঠিক আছে, এটা হচ্ছে ব্লিচিং পাউডারের সংকেত। চলো নেক্সট প্রশ্নে। যান্ত্রিক শক্তি হলো গতিশক্তি ও ড্যাশের যোগফল। ঠিক আছে, কি বললাম? যান্ত্রিক শক্তি হলো গতিশক্তি ও কার যোগফল। রাসায়নিক শক্তি, না স্থিতিশক্তি, না পারমাণবিক শক্তি, না তাপ শক্তি। তো মনে রাখবে যান্ত্রিক শক্তি হলো স্থিতিশক্তি আর গতিশক্তি এর যোগফল। কি বললাম? যান্ত্রিক শক্তি সমান কাইনেটিক এনার্জি সমান, ঠিক আছে, গতিশক্তি প্লাস স্থিতিশক্তি, মানে হাফ mv² প্লাস হচ্ছে mgh। এটা হচ্ছে যান্ত্রিক শক্তি। তাই যান্ত্রিক শক্তি হলো কি? গতিশক্তি ও স্থিতিশক্তির যোগফল। ক্লিয়ার? তাহলে অপশন বি হলো কিন্তু এই প্রশ্নে সঠিক উত্তর। বোঝা গেল? চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে কি বলছে দেখো, একটি বস্তুর দ্বারা অতিক্রান্ত দূরত্ব যদি 0 হয় তাহলে বস্তুটির সরণ কত হবে? ঠিক আছে, কোনো একটা বস্তু বা কোনো একটা ব্যক্তি ধরো, যা হোক ধরো, তার দ্বারা অতিক্রান্ত দূরত্ব যদি 0 হয় তাহলে বস্তুর সরণ কত হবে? আমরা কি জানি বস্তুর সরণ কি? বস্তুর দ্বারা অতিক্রান্ত দূরত্বটাই বস্তুর সরণ। তো এখন যদি বলছে অতিক্রান্ত দূরত্ব এটাই বলছে 0, তাহলে সরণও কত হবে? তাহলে সরণ কত হবে? ঋণাত্মক হবে, না ধনাত্মক হবে, না 0 হবে, না নাও হতে পারে? কি হবে? সরণও কিন্তু 0ই হবে। ঠিক আছে, তাহলে অপশান ডি হবে কিন্তু সঠিক উত্তর। ক্লিয়ার? অতিক্রান্ত দূরত্ব যদি 5 মিটার হতো সরণও 5 মিটার হতো। অতিক্রান্ত যদি 10 মিটার হতো, কি 20 মিটার হতো, কি 1 কিলোমিটার হতো, 10 কিলোমিটার হতো, 50 কিলোমিটার হতো, যাই হতো না কেন সরণও কিন্তু ততই হতো। অতিক্রান্ত যদি 0 হয় সরণও 0 হবে সেক্ষেত্রে। বোঝা গেল? চলো নেক্সট প্রশ্নে। বলছে তেজস্ক্রিয় বিকিরণ পরিমাপ করার জন্য নিচের কোন যন্ত্রটি ব্যবহার করা হয়? কি তেজস্ক্রিয় বিকিরণ? পাইরোমিটার, গাইগার মুলার কাউন্টার, ব্যারোমিটার, অল্টিমিটার। তাহলে দেখো অল্টিমিটারের কাজ কি? উচ্চতা পরিমাপ করতে। ব্যারোমিটারের কি কাজ? বায়ুমণ্ডলের চাপ। পাইরোমিটারের কি কাজ? উচ্চ উষ্ণতা। যদি নর্মাল টেম্পারেচার বলে তাহলে কিন্তু থার্মোমিটার, কারণ উচ্চ উষ্ণতা পরিমাপ করতে হয় তখন হয় ব্যবহার করা হয় পাইরোমিটার। আর তেজস্ক্রিয় বিকিরণ তাহলে পরিমাপ করার জন্য কি ব্যবহার করা হয়? গাইগার মুলার কাউন্টার। মানে অপশান বি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, বোঝা গেল? এখান থেকে আরও কিছু কিন্তু এক্সট্রা ইনফরমেশন আমাদের জেনে রাখতে হবে, যেমন কি আপেক্ষিক আর্দ্রতা, হাইগ্রোমিটার। ঠিক আছে, আমি আগের ক্লাসে লিখে দিয়েছিলাম, আজকে আর লেখা হচ্ছে না, জাস্ট বলে দিচ্ছি, জাস্ট একবার রিভিশন করে নাও। আপেক্ষিক আর্দ্রতা হাইগ্রোমিটার, ভূমিকম্পের তীব্রতা সিসমোগ্রাফ। ক্লিয়ার? শব্দের প্রাবল্য অডিওমিটার, কোষের তড়িৎচালক বল পোটেনশিওমিটার, প্রতিসরাঙ্ক রিফ্র্যাক্টোমিটার, কোনো তলের বক্রতা স্ফেরোমিটার, সান্দ্রতা ভিস্কোমিটার। ক্লিয়ার? বাতাসের গতি বা ঝড়ের গতি অ্যানিমোমিটার, দুধের বিশুদ্ধতা ল্যাক্টোমিটার। ক্লিয়ার? রক্তচাপ স্ফিগমোম্যানোমিটার, তড়িৎ প্রবাহ অ্যামিটার। ক্লিয়ার? বিভব প্রভেদ ভোল্টমিটার, সমুদ্রের গভীরতা ফ্যাডোমিটার, বা যদি কোনো জলের গভীরতা বলে বা নদীর জলের গভীরতা বলে, যাই কোনো বলবো না কেন, জলের গভীরতা থাকলেই কিন্তু ফ্যাডোমিটার। ক্লিয়ার? সূক্ষ্ম দৈর্ঘ্য পরিমাপ করার জন্য ভার্নিয়ার স্কেল। ঠিক আছে, কোনো পাতের বেদ মাপার জন্য স্লাইড ক্যালিপার্স, কোনো তারের ব্যাস মাপার জন্য স্ক্রু গেজ, সব থেকে ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, ভর মাপার জন্য সাধারণ তুলাযন্ত্র এবং ভার মাপার জন্য স্প্রিং তুলাযন্ত্র। ঠিক আছে, আমার সাথে সাথে প্রত্যেক আরেকবার ভিডিওটাকে পেছিয়ে নিয়ে গিয়ে একবার রিমাইন্ড করে নিও। ঠিক আছে, যেগুলো বললাম প্রায় ম্যাক্সিমাম সবগুলোই আমি বলে দিয়েছি, একবার শুনে নিও, খুব হেল্প হবে। ক্লিয়ার? আর আগের ক্লাসে আমি লিখিয়েও দিয়েছি। চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই। প্রশ্নে কি বলছে দেখো, নিচের কোন স্কেলার রাশিটি 3টি মৌলিক একক দ্বারা গঠিত? ঠিক আছে, এখানে 4টে স্কেলার রাশি দেওয়া আছে, এদের মধ্যে কোনটি 3টি মৌলিক একক দ্বারা গঠিত? মানে এম, এল এবং টি, এই 3টে রাশি দিয়েই গঠিত। কোন 3টে যে মৌলিক একক? তো ভর, এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে সময়। ঠিক আছে, এই 3টে
মৌলিক একক দিয়ে গঠিত নিচের কোন রাশিটি? ক্ষেত্রফল, ক্ষেত্রফল তো দৈর্ঘ্যের স্কোয়ার, তাই তো, বা দৈর্ঘ্য কিন্তু প্রস্থ, দুটো এল, মানে এখানে কিন্তু একটাই রাশি পাচ্ছি, তাই তো। নেক্সট দ্রুতি, দ্রুতি মানে কি জানি? দ্রুতি মানে হচ্ছে তোমার দূরত্ব বাই সময়, দূরত্ব বাই সময়। এখানে আমি লেংথ পাচ্ছি এবং টি পাচ্ছি, দুটো রাশি পাচ্ছি, তিনটে তো পাচ্ছি না। ভর দেখো, ভর তো একটা এম, এখানে তো একটা রাশি পাচ্ছি, তাই পড়ে গেলো আমার ক্ষমতা, তাই তো। তো ক্ষমতাটা একবার আমরা চোখ বুলিয়ে নিই। দেখো ক্ষমতা কি জানি? ক্ষমতা আমরা জানি কি? কার্য বাই সময়, কার্য বাই সময় হচ্ছে ক্ষমতা। তো কার্যর কি? কার্য দেখো হচ্ছে বল ইন্টু সরণ, বল গুণিত সরণ হচ্ছে আমার কার্য বাই সময়, তাই তো। এখন বল কি? এখন দেখো বল হচ্ছে ভর গুণিত ত্বরণ গুণিত সরণ বাই সময়। এবার দেখো ত্বরণ সমান কি? ত্বরণ সমান দেখো পেয়ে যাচ্ছি কি? ত্বরণ সমান হচ্ছে বেগের পরিবর্তন বাই সময়, তাই তো। তাহলে দেখো এখানেই পাচ্ছি ভর হচ্ছে এম, ত্বরণ মানে কি পাচ্ছি? বেগের পরিবর্তন বাই সময়, তাই তো। তাহলে বেগের পরিবর্তন মানে এল, বেগের পরিবর্তন এল বাই টি বাই সময় মানে এল বাই টি স্কোয়ার ইন্টু সরণ হচ্ছে এল বাই টি। তাহলে দেখো এখানে আমরা কিন্তু এমও পাচ্ছি, এলও পাচ্ছি, আবার টিও পাচ্ছি, তাই তো। এই দেখো টিও পাচ্ছি, তা তিনটে রাশি কিন্তু এখানে পেয়ে যাচ্ছি। তো এটাই হচ্ছে আমার ক্ষমতা, তাই তো। কেন বলেছে কি? নিচে কোন স্কেলার রাশিটি তিনটি মৌলিক একক দিয়ে গঠিত? তাহলে অপশান বি হবে কিন্তু সঠিক উত্তর, ক্ষমতা। ক্লিয়ার তো? চলো পরের প্রশ্নে। বলছে নিচের কোন গ্যাসটি ওয়াটার গ্যাসের মধ্যে পাওয়া যায়? কি বললাম? ওয়াটার গ্যাসের মধ্যে কোন গ্যাসটি পাওয়া যায়? তো ওয়াটার গ্যাস কী কী দিয়ে তৈরি হয়? এখানে ওয়াটার গ্যাস হচ্ছে কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস। এটা হচ্ছে কার্বন মনোক্সাইড, ঠিক আছে। কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাসের মিশ্রণ হচ্ছে আমার ওয়াটার গ্যাস, ঠিক আছে। তাহলে কী বলছে? নিচের কোন গ্যাসটি ওয়াটার গ্যাসের মধ্যে পাওয়া যায়? অপশান বি হবে কিন্তু সঠিক উত্তর, কার্বন মনোক্সাইড। ক্লিয়ার? এবার এখান থেকে আরেকটা প্রশ্ন আসে, যেটা হলো প্রডিউসার গ্যাস। প্রডিউসার গ্যাস মনে রাখবে কার্বন মনোক্সাইড প্লাস নাইট্রোজেন গ্যাস, এটা হচ্ছে প্রডিউসার গ্যাস। ক্লিয়ার? ওয়াটার গ্যাস বললে কার্বন মনোক্সাইডের সাথে হাইড্রোজেনের মিশ্রণ, আর প্রডিউসার গ্যাস বললে কার্বন মনোক্সাইডের সাথে নাইট্রোজেনের মিশ্রণ। ক্লিয়ার তো প্রত্যেকেই? একটা থাকবে হাইড্রোজেন, একটাই থাকবে নাইট্রোজেন। বোঝা গেল প্রত্যেকের? চলো পরের প্রশ্নে। পরের প্রশ্নে কি বলছে দেখো, বলছে ব্যবহৃত রান্নার গ্যাস লিক করলে যে গন্ধটি পাওয়া যায় সেটি কোন রাসায়নিকের গন্ধ? ইথাইল থায়োসায়ানাইড, ইথাইল মার্কেপট্যান, মিথাইল মার্কেপট্যান এবং অপশান ডিতে আছে মিথাইল থায়োসায়ানাইড। তো মনে রাখবে এই যে রান্নার গ্যাস লিক করলে যে দুর্গন্ধটা আমরা পাই, ঠিক আছে, সেই গন্ধটা হচ্ছে ইথাইল মার্কেপটাইনের, ঠিক আছে। ইথাইল মার্কেপটাইনের গন্ধ হচ্ছে ওই যে আমরা গ্যাসের রান্নার গ্যাসে লিক করে যে গন্ধটা পাই সেই গন্ধটা, ঠিক আছে। যার সংকেতটা কি হয়ে যাবে? যার সংকেতটা হয়ে যাবে C2H5SH, ঠিক আছে। এবার দেখো এখান থেকে খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, যেটা হচ্ছে এলপিজি। অনেক সময় পরীক্ষা এলপিজির পুরো নামও জানতে চাওয়া হয়, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, ঠিক আছে। এই এলপিজি এর প্রধান উপাদান কী কী পরীক্ষায় জানতে চাওয়া হয়? তো কি লিখবে? বিউটেন, ইথেন, ঠিক আছে, এবং প্রোপেন। এই তিনটেই কিন্তু এই এলপিজির মধ্যে থাকে। ক্লিয়ার তো? তাহলে এলপিজির মধ্যে বিউটেন, ইথেন এবং প্রোপেন আমরা পাই, এবং প্রধান উপাদান হচ্ছে বিউটেন, ঠিক আছে। লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাসের প্রধান উপাদান হচ্ছে বিউটেন। ক্লিয়ার তো? এবার যদি পরীক্ষায় প্রশ্ন আসে সিএনজি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, পুরো নামটা কি বললাম? কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, যার মূল উপাদান হচ্ছে মিথেন, যার মূল উপাদান হচ্ছে মিথেন। এছাড়াও অল্প পরিমাণে কি থাকে? ইথেন থাকে, প্রোপেন থাকে এবং বিউটেন থাকে, ঠিক আছে। কি বললাম? সিএনজি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, যার মূল উপাদান হচ্ছে মিথেন, এটা হচ্ছে মেন কম্পোনেন্ট,
ঠিক আছে। এছাড়াও এতে ইথেন, প্রোপেন, বিউটেন কিন্তু মেশানো থাকে। তো এই সিএনজি কোথায় ব্যবহার করা হয়? বাস, ট্যাক্সি, অটোরিক্সা এসব জায়গায় কিন্তু সিএনজি ইউজ করা হয়। ক্লিয়ার প্রত্যেকের? বোঝা গেল প্রত্যেকের? এলপিজি এবং সিএনজি কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা, এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, এই জায়গাটা কিন্তু প্রত্যেকে ভালোভাবে পড়ে রাখবে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে কি বলছে দেখো, ই সমান এমসি স্কোয়ার এই সমীকরণটির আবিষ্কর্তা কে? তো মনে রাখবে এই সমীকরণটি আবিষ্কর্তা হলেন বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন। ঠিক আছে, ই সমান এমসি স্কোয়ার। নেক্সট কি বলছে দেখো, পৃথিবীর কোন বিন্দুতে কোনো মাধ্যাকর্ষণ শক্তি নেই? উত্তর ও দক্ষিণ মেরু, না নিরক্ষরেখা, না সমুদ্রপৃষ্ঠে, না পৃথিবীর কেন্দ্রে? ঠিক আছে, কোথায় মাধ্যাকর্ষণ শক্তি নেই? মনে রাখবে পৃথিবীর কেন্দ্রে কিন্তু কোনো রকম কোনো মাধ্যাকর্ষণ শক্তি নেই। ক্লিয়ার? চলো পরের প্রশ্নে। বলছে ছোট ছোট শিশির বিন্দু সর্বদাই গোলাকার আকার ধারণ করে, এর কারণ কি? স্থিতিস্থাপকতা, পৃষ্ঠটান, সান্দ্রতা এবং ঘনত্ব। মনে রাখবে এটা হচ্ছে পৃষ্ঠটান। ঠিক আছে, এই যে দেখো ধরো বৃষ্টির ফোঁটাগুলো গোলাকার হয়, এর কারণও কিন্তু পৃষ্ঠটান। ঠিক আছে, এরকম কিন্তু পৃষ্ঠটান থেকে কিন্তু অনেক এক্সাম্পল থাকে। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু ভালো করে মনে রাখবে, আমি নেক্সট ক্লাসে আরও প্রশ্ন নিয়ে আসবো, তো মনে রাখবে এগুলো কিন্তু পৃষ্ঠটানের জন্য কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, চলো পরের প্রশ্নে। বলছে অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেনের সঙ্গে নিচের কোন গ্যাসটি মিশ্রিত অবস্থায় থাকে? যে অক্সিজেন সিলিন্ডারগুলো থাকে সেখানে অক্সিজেনের সঙ্গে আর কোন গ্যাস মেশানো থাকে? কার্বন ডাইঅক্সাইড, না নাইট্রোজেন, না হাইড্রোজেন, না হিলিয়াম? তো মনে রাখবে অপশান ডি, হিলিয়ামকে মেশানো হয়, হিলিয়াম হবে সঠিক উত্তর। ক্লিয়ার? চলো পরের প্রশ্নে। পরের প্রশ্নে কি বলছে, নিচের কোন গ্যাস তার বর্ণহীনতা এবং গন্ধহীনতার জন্য সাইলেন্ট কিলার নামে পরিচিত? ঠিক আছে, কোন গ্যাস? অক্সিজেন, না কার্বন মনোক্সাইড, না মিথেন, না কার্বন ডাইঅক্সাইড? মনে রাখবে অপশান বি হবে কিন্তু সঠিক উত্তর, কার্বন মনোক্সাইড গ্যাসই কিন্তু সাইলেন্ট কিলার নামে পরিচিত। ঠিক আছে, অপশান বি হলো কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। বোঝা গেল তাহলে প্রত্যেকের? এটাই কিন্তু আজকের সেশনের শেষ প্রশ্ন ছিল। ক্লিয়ার তো প্রত্যেকের? তো ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আজকের সেশন। আর সব শেষে তোমাদের একটা কথা জানিয়ে রাখতে চাই, তোমাদের এএনএম জিএনএম 2024 এন্ট্রান্স এক্সামকে লক্ষ্য করে একটা প্র্যাকটিস ব্যাচ এবং তার সাথে লাইভ ক্লাসেরও একটা ব্যাচ কিন্তু লঞ্চ করা হয়েছে। ঠিক আছে, লাইভ ক্লাসও কিন্তু তোমরা পাবে। তো যার কোর্স ফি রাখা হয়েছে মাত্র 299 টাকা। ঠিক আছে, যদি তুমি শুধু মক টেস্টের জন্য নাও তাহলে 299 টাকা, আর যদি তুমি মক টেস্ট সাথে লাইভ ক্লাস চাও, মানে কোনো টপিক তোমার ডাউট রয়েছে ক্লিয়ার করে নিতে পারবে লাইভ ক্লাসের মাধ্যমে, তো সেই যদি তুমি দুটোই নাও তাহলে তোমার কোর্স ফি লাগবে 399 টাকা। ঠিক আছে, তো যারা এতদিন ধরে প্রিপারেশান নিয়েছো বিভিন্ন জায়গায় বা সেলফ স্টাডি করেছো, এখন চাইছো তোমার প্রিপারেশানটা যাচাই করার জন্য যে তোমার প্রিপারেশানটা কোন পর্যায়ে রয়েছে, তো আমরা এখানেতে প্রতিটা সাবজেক্টের কিন্তু চ্যাপ্টার অনুযায়ী মক টেস্ট দেবো এবং তোমাদেরকে 15টা ফুল মক টেস্ট দেবো, 15টা ফুল মক টেস্ট দেবো। ঠিক আছে, 15টা ফুল লেন্থ মক টেস্ট, মানে তোমাদের যে 115 নম্বরের পরীক্ষা হয় সে 115 নম্বরের 15টা ফুল মক টেস্ট দেবো, সেটা তোমাদের আমি ওএমআরে পাঠিয়ে দেবো। ঠিক আছে, সেই ওএমআরে তোমরা বাড়িতে বসে অফলাইনে তোমাদের যেমন পরীক্ষা হয় ঠিক সেভাবে কিন্তু পরীক্ষা দেবে, কোনো রকম অনলাইন পরীক্ষা নয় কিন্তু। আর চ্যাপ্টার ওয়াইজ মক টেস্টগুলো তোমাদের অনলাইনে নেবো আমরা টেলিগ্রাম গ্রুপেতে। এবং যারা চাইছো যে কোনো টপিকের ডাউট ক্লিয়ার করার জন্য লাইভ ক্লাসের মাধ্যমে ম্যাথ, রিজনিং, ইংলিশ এইসব লাইভ ক্লাসের মাধ্যমে ডাউট ক্লিয়ার করতে চাইছো, বা জীবনবিজ্ঞান, ভৌত বিজ্ঞানেরও, তারা তোমরা 399 টাকা পে করো, তাতেই তোমাদের হয়ে যাবে। আর 299 টাকা অনলি ফর মক টেস্ট। ঠিক আছে, যেখানে প্রতিটা সাবজেক্টে চ্যাপ্টার ধরে ধরে কিন্তু মক টেস্ট করানো হবে এবং 15টা ফুল মক টেস্ট নেওয়া হবে, যেটা তোমাদের একদম এক্সাম অবধি কিন্তু করানো হবে। ঠিক আছে, বোঝা গেছে প্রত্যেকের? তাহলে ডিয়ার স্টুডেন্টস, আজকের এই সেশন যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয় চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো। বাই।